This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিউজ আইট 11-এ আপনাদের আরো একবার স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি চয়নিকা। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো তা হলো সিপিএম এর উত্তর 24 পরগনা জেলা কমিটি গঠন নিয়ে ডামাডোল। জেলা সম্মেলনে ভোটাভুটি এড়ানো গেল না। জেলা কমিটি গঠন নিয়ে সম্মেলনে ঐক্যমত্য হওয়া গেল না। আগামী রবিবার ভোটের মাধ্যমে কমিটি গঠন হবে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত। কি খবর রয়েছে? সিপিএম এর উত্তর 24 পরগনা জেলা কমিটি গঠন নিয়ে জামাজোল। জেলা সম্মেলনে ভোটাভুটি এড়ানো গেল না। জেলা কমিটি গঠন নিয়ে সম্মেলনে ঐক্যমত্য হওয়া গেল না। আগামী রবিবার ভোটের মাধ্যমে কমিটি গঠন হবে বলে খবর পাওয়া যাচ্ছে। সিপিএম এর উত্তর 24 পরগনা জেলা কমিটি গঠন নিয়ে জামাজোল। জেলা সম্মেলনে ভোটাভুটি এড়ানো সম্ভব হলো না বলে জানা যাচ্ছে। জেলা কমিটি গঠন নিয়ে সম্মেলনে ঐক্যমত্য হওয়া যায়নি। আগামী রবিবার ভোটের মাধ্যমে কমিটি গঠন হবে বলে জানা যাচ্ছে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত। কি জানা যাচ্ছে? দেখো, সিপিআইএম এর 3 দিনের যে জেলা সম্মেলন উত্তর 24 পরগনা তা আজকে শেষ হয়েছে এবং রাজ্য নেতৃত্বের ইচ্ছা ছিল যে বর্তমান যিনি জেলা সম্পাদক ছিলেন মৃণাল চক্রবর্তী তাকেই রেখে দেওয়া। কিন্তু জেলা সম্মেলনের একেবারে শুরুর দিন থেকে অর্থাৎ শুক্রবার থেকে দেখা গিয়েছে যে সিপিআইএম নেতৃত্ব জেলা সম্পাদক যিনি ছিলেন মৃণাল চক্রবর্তী তার পারফরমেন্স নিয়ে তারা প্রশ্ন তুলেছিলেন এবং তাকে দিয়ে হচ্ছে না, ফলে জেলার আন্দোলন গড়ে তোলা যাচ্ছে না। এই জায়গা থেকে যখন জেলা সম্পাদকের সমালোচনা হচ্ছে ঠিক সেই সময় দাঁড়িয়ে আর রাজ্য নেতৃত্ব এই গত দুদিন ধরেও বারংবার জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলেছিলেন যাতে সর্বসম্মতভাবে কাউকে এই পদে আনা যায়। তার কারণ 3 থেকে 4টি নাম ঘোরাফেরা করছে জেলা সম্পাদক হিসাবে। তার মধ্যে যেমন অন্যতম নাম পলাশ দাস, সোমনাথ ভট্টাচার্য প্রাক্তন ছাত্র নেতা তিনি রয়েছেন, সায়নদীপ মিত্র ছাত্র যুব নেতা তিনিও রয়েছেন এই লড়াইতে, এবং তার পাশাপাশি নিরাপদ সত্তার সন্দেশখালীর নেতা তার নামও কিন্তু এই আলোচনাতে রয়েছে। এবং সেই জায়গা থেকে রাজ্য নেতৃত্ব চাইছিলেন যে গোটা প্রক্রিয়াটা যাতে ভোটাভুটি এড়িয়ে যাওয়া যায়। তার কারণ সিপিআইএম নেতৃত্ব অন্যান্য বেশ কয়েকটি জেলায় এই পরিস্থিতির সম্মুখীন হলেও শেষ পর্যন্ত সর্বসম্মতভাবে তারা জেলা সম্পাদক তৈরি করতে পেরেছিলেন, কিন্তু উত্তর 24 পরগনা জেলায় সেটা করা যায়নি। সেই কারণেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী রবিবার এই ক্ষেত্রে ভোটাভুটি হবে এবং তার মাধ্যমে পরবর্তী জেলা সম্পাদক কে হবেন সেটা স্থির হবে। ধন্যবাদ প্রদীপ্ত। এবার জন্মদিনে ঘরে ফেরেনি মেয়ে, আর ফিরবেও না। পড়ে রয়েছে শুধু স্মৃতিটুকু। 6 মাস আগে আরজিকর হাসপাতালে নৃশংস অত্যাচারে মৃত্যু হয়েছিল তিলোত্তমার, কিন্তু এখনো মেলেনি সঠিক বিচার, বলছেন বাবা মা। মানুষের সেবা করবে, অনেক ভালো থাকবে, আমাদের ডেকে বলবে যে অত বড় ডাক্তারের বাবা মা, সেইখানে যখন আমরা শুনি নির্যাতিতার বাবা মা, এটা শুনতেই খুব কষ্ট হয়। টান টান করে পাতা বিছানার চাদর, গোছানো ড্রেসিং টেবিল থেকে বুক সেলফ। কে বলবে 6 মাস এই ঘরে কেউ নেই, কিন্তু বাবা মায়ের মন তো আগলে মেয়ের স্মৃতি। বাড়ি জুড়ে এখন শুধুই স্মৃতি আর সঙ্গী চোখের জল। আরজি করে নিহত তরুণী চিকিৎসকের বাড়িতে TV9 বাংলা। জন্মদিনে এই ঘরটার ছবি অন্যরকম হতে পারত। আজ 32তম জন্মদিন তিলোত্তমার। সে তিলোত্তমার নেই, তবে তিলোত্তমার ব্যবহৃত জিনিস, এই ঘড়ি কাকু বলছিলেন অর্থাৎ তিলোত্তমার বাবা যে গত বছর কিনে দিয়েছেন এই ঘড়ি, মেয়ে পড়েছে 2বার, আর মেয়ে পড়তে পারলো না। এই জন্মদিনে এই ঘরটায় এসে এই একাধিক ব্যবহৃত জিনিস দেখে কার্যত মনের যে উপলব্ধি তা প্রকাশ করা যাবে না, তার কারণ তিলোত্তমা সে আর নেই। এই ঘরটা ওর খুব প্রিয় ছিল। এই খাটটা সারাদিন ক্লান্ত হয়ে যখন বাড়িতে আসতো খাট থেকে আর নামতেই চাইতো না। আমার খাটটা আমার ভীষণ ভালো লাগে, এখান থেকে আর আমাকে নামতে বলো না, তোমরাও আসো এখানে একসঙ্গে আমার সাথে বসো। এই যে বই টই পড়ে রয়েছে, ছোটোবেলায় যে গান শিখতো আলমারিটাও ওখানে আছে, এই হারমোনিয়ামটাও ওখানে আছে।
এই আলমারিটাও রিসেন্ট বানিয়েছিল, ও 9 আগস্টের হয়তো 3-4 মাস আগে বানিয়েছিল। 9 আগস্ট আরজিকর হাসপাতালের নৃশংস অত্যাচারে মৃত্যু হয়েছিল তরুণী চিকিৎসকের। সেই খুন ধর্ষণের ঘটনারও 6 মাস। এখানে বসে দুদণ্ড জিরিয়ে নিত তিলোত্তমা, কিন্তু আজকে জন্মদিনে এইটা দেখাতে ভালো লাগছে না, কষ্ট হচ্ছে। এই ড্রেসিং টেবিল এখানেই সাজগোজ করতো, একাধিক সাজ সরঞ্জাম পড়ে রয়েছে, ব্যবহার করার জন্য যার থাকার সে নেই। একটা ঘৃণ্য অপরাধ, এবং সেই অপরাধের জেরে তিলোত্তমা, যে তিলোত্তমার জন্য গোটা দেশ উত্তাল হয়েছে, সেই তিলোত্তমার এই ব্যবহৃত জিনিসগুলো দেখে মায়ের চোখে জল আসবে, এটাই তো স্বাভাবিক। অভিযুক্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের সাজা দিয়েছে শিয়ালদা আদালত, কিন্তু তিলোত্তমার পরিবার থেকে শুরু করে আন্দোলনকারীদের দাবি এখনো মেলেনি সঠিক বিচার। তাদের দাবি শুধু সঞ্জয় নয়, ঘটনায় জড়িত আরও অনেকে। মুখ্যমন্ত্রী সঞ্জয় রায়ের ফাঁসি চাইছেন। আমরা চাইছি না, কারণ প্রত্যক্ষদর্শী তো কেউ নেই, সঞ্জয়ই জানে কে কারা কারা জড়িত। ওকে যদি ফাঁসি দিয়ে দেওয়া হয় তাহলে হয়তো এখানেই অধরা থেকে যাবে বিচারটা। কারা কারা দোষী তাদের আড়াল তো প্রথম দিন থেকেই করা হয়েছে, তারা আড়ালেই থেকে যাবে। আমরা চাই সঞ্জয় কোনো না কোনো দিন হয়তো মুখ খুলবে, আসল দোষীরা ধরা পড়বে, এবং সকলের সাজা চাই আমরা একসঙ্গে। তিলোত্তমার খুন ধর্ষণে সিবিআই যেভাবে তদন্ত করেছে তাতে খুশি নয় পরিবার। রাজ্য সরকারের ভূমিকাতেও অসন্তুষ্ট তারা। জন্মদিনে তার যে ন্যায় বিচার পাওয়ার যে উপহার, ওটাই মেইন সবার কাছে অনুরোধ থাকবে। তারা সবাই আন্দোলনকে আরও জোরদার না করলে আমরা ন্যায় বিচার ছিনিয়ে আনতে পারবো না। সুতরাং আন্দোলনকে আরও জোরদার করতে বিভিন্নভাবে তাকে মানে সরকারকে দেখিয়ে দিতে হবে যে সাধারণ লোক আমাদের পাশে আছে। এই প্রেক্ষাপটে মেয়ের জন্মদিনে বিচার চেয়ে ফের পথে নামলেন তিলোত্তমার মা বাবা। ক্যামেরা সূর্যেন্দুর সঙ্গে সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা। জন্মদিনেই তিলোত্তমা খুন ধর্ষণের 6 মাস। মেয়ের বিচারের দাবিতে ফের রাজপথে মা বাবা। কলেজ স্কোয়ার থেকে আরজিকর মেডিকেল কলেজ পর্যন্ত নাগরিক সমাজের মিছিল। বিচার চেয়ে কালীঘাটে পুজো দেন নাগরিক সমাজের প্রতিনিধিরাও। তিলোত্তমার স্মরণে একাধিক মেডিকেল ক্যাম্পের আয়োজন। শনিবার আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা করেছেন তিলোত্তমার মা বাবা। আর রবিবার মেয়ের জন্মদিনে বিচার চেয়ে ফের পথে নামলেন মা বাবা, হাঁটলেন মিছিলের পুরোভাগে। আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। আমাদের মেয়ের মৃত্যুটা যখন এখন রাজনৈতিক জায়গায় পৌঁছে গেছে, রাজনীতিক যারা রাজ্য প্রশাসনই আমাদের বিচারটা পেতে দিচ্ছে না, সেই জন্য আমরা সব জায়গায় যাচ্ছি। এছাড়া আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। এই মিছিলটা কাদের জন্য, মূলত কাদের ঘুম ভাঙা? প্রশাসনের ঘুম ভাঙানোর জন্য, প্রশাসন যারা বিরোধিতা করে তাদের ঘুম ভাঙানোর জন্য। জন্মদিনেই তিলোত্তমা খুন ধর্ষণের 6 মাস। সঠিক বিচারের দাবিতে কলেজ স্কোয়ার থেকে আরজিকর মেডিকেল কলেজ পর্যন্ত মিছিল করেন নাগরিক সমাজের প্রতিনিধি ও চিকিৎসকরা। মিছিল আরজিকরে ঢুকতে গেলে প্রাথমিকভাবে বাধা দেয় সুপ্রিম কোর্টের নির্দেশে সুরক্ষায় মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনী। এরপর পূর্ণব্রত গুণ সহ আরও 3 প্রতিনিধি ভেতরে ঢোকেন। 2024 আরজিকরের যে নৃশংসতা, সেই নৃশংসতাকে ভুলে যাওয়া মানে আগামী দিন এই রাজ্যে ধর্ষক এবং খুনিদের মুক্তাঞ্চল হবে। তাই আমাদের প্রতিবাদের রাস্তায় থাকতে হবে যতদিন না আমরা এই রাজ্যকে এই জঞ্জাল মুক্ত করতে পারি। এদিন তিলোত্তমার জন্মদিন উপলক্ষে বিচার চেয়ে কালীঘাটে পুজো দেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। সঞ্জয় রায় একা দোষী নয়, আসল দোষী তাতে ধরা পড়ে, সেই জন্যই আমরা এই পুজোটা দিতে যাচ্ছি। সোদপুর থেকে শুরু করে একাধিক জায়গায় তিলোত্তমার স্মরণে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তিলোত্তমার এই মাটিতেই তার শৈশব কেটেছিল। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এলাকার বাসিন্দারা এবং তিলোত্তমার পরিবারের সহযোগিতায় বিভিন্ন জায়গায় ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে। ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় বাসিন্দারা যারা আসছেন চিকিৎসা করাতে, তাদের একটাই দাবি, তিলোত্তমার বিচার চাই। আমরা যেহেতু ডাক্তার এবং তিনিও একজন ডাক্তার ছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে তাকে যদি আমরা কিছু ডেডিকেট করতে পারি, সেটা একমাত্র ডাক্তারি দিয়েই করতে পারি। তাই আজকে আমরা এই মানুষের সাহায্য, সেবা বলবো না, মানুষের পাশে যতটা সম্ভব সাথে থাকার চেষ্টা করেছি। রবিবার তিলোত্তমার বাড়িতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কথা বলেন তিলোত্তমার মা বাবার সঙ্গে। পরিবার যা বলছে সমর্থন করি। ডিএনএ রিপোর্ট এবং ফরেনসিক প্রত্যেকটাতেই ধোঁয়াশা যুক্ত আছে। যারা তদন্ত করছেন ও যারা বিচার করছেন
তারা এর মীমাংসা করুন, এটা আমরা চাই। নইলে পথই পথ দেখাবে, পরিবার সঙ্গে থাকবে, সবাই আমরা রাস্তায় নামবো। এরা তো বাবা মার আবেগকে বিভ্রান্ত করে রাজনীতি করার জন্য করছে। আর ক্রাউড ফান্ডিং যা হয়েছে অভয়ের মৃত্যুকে ঘিরে, তো দেখা তো গেছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে এরা পেমেন্ট করেছে। এখন এসব আজকের মিছিলও কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে পেমেন্ট করে টাকা দিয়ে মিছিল করছে কিনা সেটাও তো তদন্তের আওতায় আসা উচিত। রাজনৈতিক তরজা তো চলছেই, কিন্তু আন্দোলনকারীদের প্রশ্ন, সঠিক বিচার মিলবে কবে? সৌরভ দত্ত, অনন্ত চট্টোপাধ্যায় ও কৌস্তব গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে নিউ টাউনে নাবালিকা ধর্ষণ খুনে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে জালে টোটো চালক। পরিচিত চালক হওয়ায় টোটোয় উঠে বসেছিল ছাত্রী, কিন্তু তার পরিণাম যে এমন হবে কে জানতো। ঘটনায় আর কেউ জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ। বৃহস্পতিবার তখন প্রায় রাত 10টা। মায়ের বকা খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল অষ্টম শ্রেণীর ছাত্রী। চিঠিতে লিখে গিয়েছিল আর ফিরবে না। সেই রাতেই তন্ন তন্ন খোঁজ শুরু করেন বাবা মা। নিউ টাউন থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়, পাওয়া যায়নি। সকালে অর্ধনগ্ন দেহ উদ্ধার হয় লোহাপোলের ধারে নির্জন ঝোপে। পিছনে কার হাত? খুঁজতে সংলগ্ন এলাকার সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। 7টি সিসিটিভি ক্যামেরা খুঁজে মিলল ব্রেক থ্রু। সিসিটিভি ফুটেজে দেখা যায় এক টোটো চালকের সঙ্গে কথা বলছে কিশোরী, তারপর চালকের পাশের সিটে উঠে বসে। এই ফুটেজ দেখেই অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ। ধৃতের নাম সৌমিত্র রায়, গৌরাঙ্গনগরের বাসিন্দা। নাবালিকাকে বাড়ি ছেড়ে দেওয়ার নামে টোটোয় তোলে সৌমিত্র। পরিচিত হওয়ায় উঠেও পড়ে ছাত্রী। আরো কয়েকটি ভাড়া তুলে বাড়ি ফিরবে এই অছিলায় নিউ টাউনে নিয়ে আসে। লোহাপোলের যেখানে ঘটনাটি ঘটেছে সেই জায়গাটি যে নির্জন অভিযুক্ত জানত। পুলিশের প্রাথমিক অনুমান, বাধা দেওয়ার সুযোগ না দিয়ে মুখ চেপে বেড়া ঘেরা জায়গায় ছাত্রীকে টেনে নিয়ে যায় ওই টোটো চালক। সেখানেই ধর্ষণ করে খুন করে। এর ফাঁসি দিলে ফাঁসি হবে, কিন্তু এর নিজস্ব তো কোনো সেন্স নেই এদের কোনো, যে চিন্তা ভাবনা কোনটা ভালো কোনটা ঠিক বেঠিকের কোনো হিসেব রাখে না এরা। মূলত 9:50 থেকে 10টা নাগাদ বাড়ি থেকে বেরোয়, আর এই রাস্তার ওপরই হাঁটাহাঁটি করছিল। ঠিক টোটো চালক চলে আসে মূলত 11টা থেকে 11:30 নাগাদ। এইখান থেকেই, অর্থাৎ এই যে 3 মাথার মোড়, এখান থেকেই সেই নাবালিকাকে তুলে নিউ টাউনের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। 10টার কাছাকাছি, between 9 and 10 she left her home. তো ওর পরে before 2:30 the incident happened. পুলিশ বলছে রাত 2:30 নাগাদ মৃত্যু হয় নাবালিকার। তাকে টোটোয় উঠতে দেখা যায় রাত 11টা, 11:30 নাগাদ। মাঝের সময় কোথায় কোথায় নিয়ে গিয়েছিল অভিযুক্ত। ধৃতের কাছে মোবাইল ফোন না থাকায় পুলিশ ধন্দে। একের বেশি ব্যক্তি জড়িত কিনা সেটা নিয়েও ধোঁয়াশা রয়েছে। জানা গিয়েছে প্রতিদিন স্ত্রীকে সঙ্গে নিয়েই টোটো চালাতো সৌমিত্র। ঘটনার দিনই স্ত্রী ছিলেন না। ঘটনার পরেও একেবারেই নিরুত্তাপ ছিল অভিযুক্ত। পরের দিন টোটো নিয়ে বেরোয়, স্ত্রীর সামনেই তাকে গ্রেফতার করা হয়। ও তো গাড়ি চালিয়ে 12টার দিকে এলো, এসে আমি উঠলাম, আমাকে ডাক দিল, আমি খুলে দিলাম তালা। আমিও মাঝে মাঝে যাই ওর সঙ্গে, এটা হয় মাঝে মাঝেই হয়, আমি দুজন একসঙ্গেই যাই। না, এবার কোনো মানুষকে দেখে এরকম কিছু মনে হয় না। কোনো মানুষকে দেখে মনে হয় এরকম যে কে কী করতে পারে। আমার কোনোদিন আমার পরে ঢুকতো, কোনোদিন আমি খেয়ে দিয়ে শুয়ে পড়তাম, তারপরে গিয়ে দুজনে ওই স্বামী স্ত্রী দুজনে মিলিয়ে আসতো। মৃতার বান্ধবীর সঙ্গেও কথা বলেছিলাম আমরা। স্কুলে পড়তো একসঙ্গে? কোন ক্লাসে পড়ো তুমি? আমি 8C। আচ্ছা, আর ও মানে তোমাকে কিছু বলেছিল, কোনো সমস্যা রয়েছে, ঝামেলা হয়েছে বাড়িতে? না, ওইসব নিয়ে ও কিছু বলেনি আমাকে। আচ্ছা, কোনো ছেলেদের সঙ্গে মিশতো না, শুধু আমার সঙ্গে আর একটা মেয়ে আছে, সুমনা বলে মেয়ে আছে একটা, ও আমার সঙ্গে আর ওর সঙ্গে পুরো ক্লোজলি মিশতো। মায়ের বকুনি খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল মেয়ে। এলাকাতেই যে এত ভয়াবহ কাণ্ড ঘটে যাবে গুণাক্ষরেও ভাবেননি পরিজনরা। অভিযুক্তের 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসত কোর্ট। কড়া শাস্তি চাইছে পরিবার। সুশোভন ও রঞ্জিতের রিপোর্ট, TV9 বাংলা। নিউ টাউনে নাবালিকার ধর্ষণ খুনের অভিযোগ সামনে আসতেই পুলিশি নজরদারি প্রশ্নের মুখে। নিউ টাউনের বহু জায়গা নির্জন, রাতের দিকে আলো পর্যন্ত থাকে না। তবে কি অপরাধীদের কাছে ব্ল্যাক স্পট হয়ে উঠছে ফাঁকা জায়গাগুলি? উঠছে প্রশ্ন।
নিউ টাউন কলকাতার উপনগরী, রাজ্যের গর্ব বললেও ভুল বলা হবে না। এখানেই বিশ্ব বাংলা গেট, নামি সব শপিং মল, বড় বড় অভিজাত আবাসন, বহু আইটি সংস্থার অফিস এখানেই। সেই নিউ টাউনের বুকে ক্লাস 8-এর ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ। যে জায়গায় দেহ উদ্ধার হয়েছে সেটা একেবারেই নির্জন, তার জালিতে ঘেরা ঝোপ। ঘটনাস্থল তো বটেই, আশেপাশে পর্যন্ত কোথাও সিসিটিভি নেই। এলাকার অনেক ফাঁকা জায়গা আছে যেখানে মানুষের আনাগোনা নেই বললেই চলে। তবে কি এই নির্জন জায়গাগুলি অপরাধীদের ব্ল্যাক স্পট হয়ে উঠছে? রাত হলে তো এইসব পোস্টে সেরকম খুব একটা লাইট জ্বলে না, ওই দেখা গেল 5টা নেমে আছে, 1টা জ্বলছে। এখন তো বোঝা যায় না, কারণ এখানে গাছপালা জঙ্গল আছে, সামনে ভেরি আছে, কুলবাগান আরে আছে। কিছু করে মানে যদি কিছু করেও যায়, দুর্ঘটনা ঘটে যায়, সেরকম তো রাতেবেলা কোনো প্রশাসনের ব্যবস্থাও থাকবে না, কোনো লোকজনের ব্যবস্থাই থাকবে না। ঘটনার রাতেই নাবালিকার পরিবার থানায় অভিযোগ দায়ের করেছিল। নিজেরাও হন্যে হয়ে মেয়েকে খুঁজেছেন, পুলিশ পায়নি। সকালে দেহ উদ্ধার হয়। এই নির্জন এলাকাগুলিতে নজরদারির অভাবেই কি এত বড় বিপদ ঘটে গেল? কুণাল ঘোষ অবশ্য এই ঘটনার সঙ্গে আইন শৃঙ্খলার কোনো সম্পর্ক দেখতে পাচ্ছেন না। ফলে এটা হঠাৎ কেন নিউ টাউনে হচ্ছে, কেন অমুক জায়গায় হচ্ছে, কেন তমুক জায়গায় হচ্ছে, এটা কে কিভাবে এর উত্তর দেবে? এই আদিম প্রবৃত্তি, পৈশাচিক অপরাধ, এটার সঙ্গে সাধারণ আইন শৃঙ্খলার কোনো সম্পর্ক নেই। পাল্টা বিরোধীদের অভিযোগ, গ্রামীণ এলাকা জঙ্গল মানেই কি সেখান দিয়ে মহিলা যেতে পারবে না? সেখানে গেলেই সিংহের মতো ঝাঁপিয়ে পড়ে তাকে ক্ষতবিক্ষত করে। এটা কি আমাদের, এটা কি ভারতবর্ষ? এখানে বললাম না, এখানে ওইটাই হচ্ছে সিস্টেম, যে যারা করছে তারা জেনে গেছে যে এটা আমাদের সরকার। নিউ টাউন গড়ে ওঠা নতুন শহর, সেইখানে কিশোরী ধর্ষণ এবং খুন, সরকারের কিন্তু কোনো তাপুত্তাপ নেই, সরকার নির্বিকার। স্থানীয়দের ক্ষোভ, পুলিশের নজরদারি থাকলে হয়তো নাবালিকার এই মর্মান্তিক পরিণতি হতো না। স্বাভাবিকভাবেই স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলছেন, পুলিশের নজরদারি চোখে পড়ে না, কিন্তু যদি কিছু ঘটে যায় তার দায় কে নেবে, সেই প্রশ্ন উঠছে। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সুশোভন, TV9 বাংলা। নিউ টাউন থেকে জলপাইগুড়ি টার্গেট স্কুল ছাত্রী, উত্তর ও দক্ষিণের 2 ধর্ষণের অভিযোগে জালে 2 টোটো চালক। জলপাইগুড়িতে ক্লাস 8-এর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সরাসরি নাম জড়ালো তৃণমূলের নেতার ভাইপোর, পেশায় টোটো ড্রাইভার। বহরমপুরেও ইফটিজিং এর অভিযোগ টোটো চালকের বিরুদ্ধে। আর কত অন্যায়! ধর্ষণ খুনে 5 মাসের 7খানা ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যে, তারপরেও নারী নিগ্রহের তো শেষ নেই। তিলোত্তমা ধর্ষণ খুনের পর 6 মাস পার, তারপর জয়নগর, ফরাক্কা, গুরাপ থেকে নিউ টাউন। পরপর ধর্ষণ খুন রাজ্যে, শাস্তিও হচ্ছে, কিন্তু সামাজিক ব্যাধি থামছে কই? জলপাইগুড়ি, বহরমপুর ও খড়দা ফের ধর্ষণ, শ্লীলতাহানির অভিযোগ। জলপাইগুড়িতে ধর্ষণে অভিযুক্ত খোদ শাসক নেতার ভাইপো। অভিযুক্ত টোটো চালক জলপাইগুড়ি কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা, কাকা গ্রামের প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধান। অভিযুক্ত টোটোয় চেপে মাঝে মধ্যে স্কুলে যেত 8ম শ্রেণীর ছাত্রী। নির্যাতিতার পরিবারের অভিযোগ, কিছুদিন আগে নাবালিকাকে তিস্তা উদ্যান এলাকায় নিয়ে যায় ওই টোটো চালক। চকোলেট খাইয়ে বেহুশ করে ধর্ষণ করে। কাউকে কিছু বললে তার মাকে মেরে ফেলার ভয় দেখায়। দিন কয়েক পরে নাবালিকাকে একটি প্রেগন্যান্সি কিট পাঠিয়ে দেয় অভিযুক্ত। মেয়ের ব্যাগ গোছাতে গিয়ে মা প্রেগন্যান্সি কিটটি দেখতে পান। চেপে ধরতে সবটা জানায় ছাত্রী। আমাদের পাশের বাড়ি, পাশের দিকেই টোটো, ওই টোটোতে যাওয়া আসা করে, অন্য টোটোও যাওয়া আসা করে। হঠাৎ করে একদিনকে ওকে উঠে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে তাও আমরা জানি না। এখন মেয়েটাকে নিয়ে গিয়ে অনেক কিছু ঘটনা করছে। পক্সো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। নির্জন স্থানে নিয়ে গিয়ে রেপ করে, এটা ছিল অভিযোগ আর কি। পুলিশ কাস্টডি প্রেয়ার ছিল 5 দিনের, লাইন্স কোর্ট 4 দিন অ্যালাউ করছে। ধর্ষণের অভিযোগে শাসক নেতার ভাইপো গ্রেপ্তার হতেই শুরু রাজনৈতিক তরজা। মাদক খাইয়ে ধর্ষণ, এবার আমি ধর্ষণ কতটা করেছি তার প্রমাণ করতে প্রেগনেন্সি কিটের বা টেস্ট করার জন্য প্রেগনেন্সি কিট পাঠিয়ে দিল, যে তুমি প্রেগনেন্ট কিনা সত্যি করে সেটা আমায় জানাও। কোন জায়গায় গিয়ে পৌঁছেছে? মুখ্যমন্ত্রী এদের ফাঁসি দেবেন না? একটা বাজে ঘটনা ঘটিয়েছে, শ্লীলতাহানি, ধর্ষণ। সে কে না, সে তৃণমূলের যে পঞ্চায়েত, তার ছোট মামা। ডান দিক দিয়ে গেলে বাঁ দিকের পুকুর পাড়ে তার খুড়শ্বশুর থাকেন, আরেকটু ডান দিকে গেলে তার মেসমশাই থাকেন। ওই কানেকশন তৃণমূলের সঙ্গে। এগুলো কোনো কাজের কথা হতে পারে
খড়দার পাতুলিয়ায় প্রাক্তন পুলিশ কর্মীর মেয়ের শ্লীলতাহানির অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্য আশিস চক্রবর্তীর বিরুদ্ধে। আবাসনের মধ্যেই দুই তরুণীকে মারধর, হেনস্থা, প্রতিবাদ করলে গুলি করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। 4 দিন আগে তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এখনো কেউ গ্রেপ্তার হয়নি, আতঙ্কে অভিযোগকারী পরিবার। ফার্স্ট অফ অল উনি আমাকে একটা থাপ্পড় মানে সবার আগে কথা বলতে মুখে কথা হতে তারপর মেরে আমি যখন পড়ে যাই আমার থেকে বলে ফোনটা কেড়ে নে, গাড়ির চাবি কেড়ে নে, এদের কোনোভাবে যেতে দিবি না। আমি তখন আমার যে দিদি ছিল আমি বলে আমি থানায় চল, এখনই ডায়েরি করব। ওরা বলছে কোনোভাবে এদের থানায় যেতে দিবি না, ওদের ফোন কার, গাড়ির চাবি কার, ওদের এখান থেকে বেরোতে দিবি না। অভিযোগ অস্বীকার করে পঞ্চায়েত সদস্যের দাবি, ভিডিওর সত্যতা একটু আগে যাচাই করতে হবে যে আদৌ কি গালিগালাজ বা মারধর করা হয়েছে, আদৌ সেটা হয়নি। ওরা নিজেরাই একটু অসুস্থ অবস্থায় ছিল, আমি মহিলা তো বেশি বলে ওদেরও মান সম্মান আমি নষ্ট করতে চাই না বা করতে চাই না। বহরমপুরের গোড়াবাজারেও তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগ। টোটোয় করে যাওয়ার সময় তরুণীর ভিডিও করার অভিযোগ চালকের বিরুদ্ধে। বুঝতে পেরে আত্মীয়দের ফোন করেন তরুণী, তার পরিজনেরা এসে অভিযুক্তকে বেধড়ক মারধর করে। দুপক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। এক হাতে টোটো চালাচ্ছিল আর এক হাতে আমার ভিডিও করছিল, সেটা আমি সামনে ফ্রন্ট ওই ছোট মিররগুলো হয় ওতে দেখে নিয়েছিলাম। আমি ফোন চাওয়াই আমাকে ফোন দেয় না। প্রশ্ন হলো, অপরাধীদের এত বারবারন্ত কিভাবে? 4 জায়গায় ধর্ষণ, শ্লীলতাহানির ঘটনা সেই প্রশ্নই ফের উস্কে দিচ্ছে। নীলেশ্বর, অনন্ত ও কৌশিকের রিপোর্ট, TV9 বাংলা। নদিয়ায় প্রয়াত তৃণমূল বিধায়কের স্মরণ সভা ঘিরেও প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠীকোন্দল। একই ব্যক্তির জন্য 2টি আলাদা আলাদা স্মরণ সভা আয়োজন করেন মহুয়া মৈত্র এবং উজ্জ্বল বিশ্বাস। পরে রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপে বাতিল হয় উজ্জ্বল বিশ্বাসের ডাকা স্মরণ সভা। মহুয়া মৈত্রের ডাকা স্মরণ সভাতেই শিলমোহর রাজ্য তৃণমূল নেতৃত্বের প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ লালের স্মরণ সভা ঘিরে তোলপাড় নদিয়ার রাজনৈতিক মহল। তরফ থেকে আজকে স্মরণ সভা করার জন্য আবেদন রেখেছিল আমাদের সকলের কাছে। আমরা সবাই আজকে উপস্থিত করেছি। কেউ কেউ হয়তো ভুল ব্যাখ্যা করেছে। মোহাম্মদ নিজে তার ফেসবুক পেজে এটা পোস্ট করেছেন যে নতুন করে করা হবে আগামী 16 তারিখে। আজকে যেটা করা হচ্ছে এর সাথে পার্টির কোনো সম্পর্ক নেই। সমবেদনা জানানোর জন্য পরিবারের কেউ যদি সিদ্ধান্ত নেয় তাহলে কি আজকে তার প্রতি আমাদের সাধারণ মানুষ তার দলের তরফ থেকে তাদের এইটুকু কৃতার্থ বোধ আমাদের থাকবে না? ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যারা আছে তারা কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে না এই মঞ্চে। মাটিতেও দেখি কাজের ক্ষেত্রে না থাকলে সে একাই থাকবে, মানুষের পাশে যদি না থাকে তাহলে তারা একাই হয়ে যাবে। দিকে দিকে যেভাবে পুলিশকে আক্রমণ করা হচ্ছে তাতে প্রশ্ন উঠছে, উর্দিকে কি আর জড়াচ্ছে না দুষ্কৃতীরা? হুগলির পান্ডুয়ার পর জলপাইগুড়ি মাধ্যমিক পরীক্ষার আগে তারস্বরে মাইক বাজিয়ে যখন বিভিন্ন কর্মকাণ্ড চলছে সেগুলো বন্ধ করতে বলায় পুলিশকে বেধড়ক মার। পুলিশের গাড়ি ভাঙচুর, এত সাহস আসে কোত্থেকে? সোমবার থেকে মাধ্যমিক। শনিবার গভীর রাতে জলপাইগুড়ির গড়ালবাড়ি নাগপাড়ায় তারস্বরে মাইক বাজিয়ে চলছিল অষ্টপ্রহর নাম সংকীর্তন। কোতোয়ালি থানার পুলিশ গিয়ে মাইক বন্ধের কথা বলে, তারপর ধুন্ধুমার। কি কাণ্ড হয়েছে সেটা পুলিশের গাড়ি দেখলেই বোঝা যাচ্ছে। বেশ কয়েকজন পুলিশ কর্মী জখমও হয়েছেন, তারপরেও ভয় ডর নেই স্থানীয়দের। কীর্তন চলাকালীন কোতোয়ালি থানার যে এসআই কে নাম জানি না, আইসি ডাইরেক্ট আমাদের এখানটা এসে ভাঙচুর করে এবং মাইকের পট টট সব কিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, ফলে এখানকার লোকজন বাধা দেয়। যত পাবলিক বা পুলিশকে ধাক্কাধাক্কি করে কেউ গাড়িতে উঠে দিল। আচ্ছা আচ্ছা। তারপরে কাজটাই ভাঙিয়ে দিল আমাদের পাবলিক, পুলিশের গাড়ি। ভাগ্য ভালো ছিল, ওদের দাঁড়ায় দাঁড়াই। এরকম কোনো আদৌ কেউ বলতে পারবে না যে পুলিশকে মারধর করছে। মারধর করা হয়নি, ওকে শাসানো হয়েছিল। আমরা সবারই নাম পেয়েছি এবং তাদেরকে অ্যারেস্ট করে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবারের কথাই ধরুন, হুগলির পান্ডুয়ার পাঁচঘরা তোর গ্রাম পঞ্চায়েতের নিয়াল গ্রামে সরস্বতী পুজোর বিসর্জনের শোভাযাত্রায় তারস্বরের ডিজে বাজছিল। খবর পেয়ে পুলিশ যায়, ডিজে বন্ধ করতে বলায় পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু হয়ে যায়। জখম হন এক পুলিশ অফিসার। পরে বিশাল পুলিশ বাহিনী সেখানে যায়। গ্রামে গ্রামে তল্লাশি করে 42 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রামের মানুষ বলছেন নিরীহদের তুলে নিয়ে গিয়েছে পুলিশ। আমার স্বামীকে ধরেছে, আমার ছোট ছেলেকে ধরেছে, আমার একটা ভাগনাকে
আর এই দেওরের ছেলের মেয়ে জামাইকে ধরেছে, নন্দাইকে ধরেছে। তারা কোনো ঝামেলা করেনি, কিন্তু তাদের ধরেছে। হ্যাঁ ধরেছে, বাড়ি থেকে ধরে নিয়ে এসেছে। আমার বৌমাকে বলছে এই মাথায় মেরে এক্ষুনি মাথা ফাটিয়ে পেটে মেরে পেট ফাটিয়ে দেবো বলছে। যে পুজোয় ডিজে বাজছিল সেই পুজো নাকি পঞ্চায়েত প্রধানের, তিনি নাকি পেল্লায় ডিজের ব্যবস্থা করেছেন। প্রধান সে বড় মাইক নিয়ে এসেছে, বিশাল মাইক, ওইটাই হচ্ছে আমাদের ওখানে প্রধানের মাইক। কোথা থেকে এসেছিল মাইকটা? দীঘা থেকে নাকি এসেছিল। প্রচুর টাকা তো ভাড়া? প্রচুর টাকা, 1.5 লাখ না কত টাকা ভাড়া। প্রধান করে পুজোটা, তৃণমূলের প্রধান। হ্যাঁ তৃণমূলের প্রধান। তৃণমূলের প্রধানের পুজোর বিসর্জনে বিরাট ডিজে, তার দাপট থামাতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ, তারপর গ্রেফতার করা হয় নিরীহদের। এরপরেও পুলিশের ওপর ভরসা থাকবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। প্রথমবার সফল হাঁটু প্রতিস্থাপন করে নজির গড়ল বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল। 66 বছর বয়সী ফিরোজা বিবির হাঁটুতে সফল অস্ত্রোপচার করেন অর্থোপেডিক সার্জন অরিন্দম মজুমদার এবং অ্যানাস্থিওলজি বিভাগের মেঘা চ্যাটার্জির নেতৃত্বাধীন দল। স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় হওয়া অস্ত্রোপচারের পর বর্তমানে স্থিতিশীল হাবড়ার বাসিন্দা। গত 5 বছর ধরে হাঁটু সমস্যায় ভুগছিলেন তিনি। সফল হাঁটু প্রতিস্থাপনের পর খুশি ফিরোজা বিবির পরিবার। স্যারের সঙ্গে যোগাযোগ করি হাসপাতালে, উনি সাহস দেন, নির্ভরতা দেন যে হ্যাঁ এখানে করলে যে পুরোপুরি কিওর হবে। মা তো ভীষণ ভয় পাচ্ছিল, 5 বছর ধরে শুধু অপেক্ষা করেছে যে আমি করব না। লাস্টে থাকতে না পেরে বলছে হ্যাঁ ওটিটা করতে হবে। আর স্যারের অরিন্দম মজুমদার স্যারের ভরসায় আমরা এখানে ওটিটা করতে আর কি সাহস পেয়েছি। আমার কোনো খরচ খরচা নেই, কোনো খরচ হয়নি। জেলা হাসপাতালে ওটি স্ট্রাকচারই আমরা চলছি। সেই ক্ষেত্রে এটা আমাদের সবসময় একটা চ্যালেঞ্জেস যে কোনো ধরনের কঠিন অপারেশন করা, যেটা অন্যান্য প্রতিষ্ঠিত মেডিকেল কলেজ অলরেডি বহু বছরের প্রতিষ্ঠিত, তাদের ক্ষেত্রে যতটা সোজা এটা আমাদের ক্ষেত্রে সেই জন্য এটা একটা চ্যালেঞ্জেস ছিল এবং সেটা আমাদের অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট খুব ভালোভাবেই সেই চ্যালেঞ্জেসটা নিয়ে এই ওটিটা করেছেন এবং টোটাল নি রিপ্লেসমেন্ট করেছেন।